আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? জি স্যার। জি স্যার, আপনি কেমন আছেন? খুবই ভালো। তো আমরা দশম শ্রেণীর আজকে প্রথম ক্লাস শুরু করব তোমাদের। আজকে আমরা অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব আলোর প্রকৃতি নিয়ে। আলোর প্রকৃতি নিয়ে আচ্ছা, আলোর প্রকৃতি এখানে অর্থাৎ আলোর বিভিন্ন ধর্মগুলো বৈশিষ্ট্যগুলো আমরা বলবো। যেমন আলো কি ধরনের তরঙ্গ, আলোর বেগ কিরকম হবে, কোন মাধ্যমে কিরকম হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলবো। আমাকে কেউ কি বলবে আলো কি? আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই। তো ভালো কথা, আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। আর কেউ আলো সম্পর্কে আলো কি আর কেউ বলবে? আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। ভালো কথা, এটা আরো ভালো। আলো এক প্রকার শক্তি আমরা জানি যা আমাদের দেখতে সাহায্য করে। তো আমি শুরুতে এটা লিখব, আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। এটা আমরা লিখতে পারি। তারপর আরেকটা বলছে, আরেকজন বন্ধু বলছে সেটা কি, আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। এটাও ঠিক আছে, আলো এক ধরনের তাড়িৎ চুম্বক তরঙ্গ। আচ্ছা বন্ধুরা, আর কিছু বলতে পারবে আলো সম্পর্কে? স্যার, আলো সরল পথে চলে। ভালো কথা। আলো এটাও আমরা লিখতে পারি, সরল পথে চলে। আর কি বলতে পারি? কোন বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটিকে দেখতে পাই। কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাবো। কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাবো। তারপর আর একটু বলতে পারি, আর কিছু? আলোর বেগ সর্বোচ্চ হয়। শূন্য স্থানে আলোর বেগ, খুবই ভালো। শূন্য স্থানে আলোর বেগ সবচেয়ে বেশি। এটা কত? 3 × 10⁸ 3 × 10⁸8 মিটার পার সেকেন্ড। এটা। আর কি বলতে পারবো আলো সম্পর্কে? স্যার, আলোর ক্ষেত্রে আলোর তিনটি ঘটনা ঘটে। আলো কি কি ঘটনা করতে পারে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, বিচ্ছুরণ ইত্যাদি ঘটনা গুলো ঘটে। এটা তো আমি আর লিখতে পারতেছি না, তোমরা এগুলোর পরে সেটা লিখো। কি কি বলছে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ, সমাবর্তন ইত্যাদি ঘটে। আর কি বলতে পারবো?
আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা বলবো। আলোর, সেটা আমি বলি, আলোর দুই ধরনের ধর্ম আছে। ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। অর্থাৎ এটা আমাদের জন্য খুব দরকার জানা। আলো কোথাও কোথাও কণা আকারে, তার মানে তার ভরবেগ আছে, সেটা বুঝাইতে চাচ্ছি আমরা। আলোর ভরবেগ আছে, তো আলোর ভরবেগ আছে সেটা আমরা কিভাবে বুঝবো একটু সেখান থেকেও বলবো। তার আগে তরঙ্গ ধর্ম আছে, আলো তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, যেটা আমরা এখানে বলছি। আলো এক ধরনের তাড়ি চুম্বক তরঙ্গ, সেটা আমরা বলেছি না, বলেছি না? আলো এক ধরনের তাড়ি চুম্বক তরঙ্গ। কণা ধর্মটা কোথায় দেখেছি? কেউ কি বলতে পারবে এই কণা ধর্ম সম্পর্কে আমরা কোথায় জেনেছি? আলোর সোলার প্যানেলে আমরা যখন ইউজ করি তখন। পড়ানো হয় নাই সোলার প্যানেল না। দেখো, আমরা কণা ধর্ম সম্পর্কে জেনেছি আলো রসায়নে। তোমাদের যখন তৃতীয় অধ্যায় পড়িয়েছে, সেখানে নিলস বরের পরমাণু মডেল পড়ানো হয়েছিল। সেই পরমাণু মডেলে একটা সমীকরণ তোমাদেরকে পড়ানো হয়েছিল, ই ইকুয়াল এইচ নিউ, অথবা এইচ নিউ ইকুয়াল কি দিয়ে পড়ানো হয়েছিল? এইচ বাই লামডা, এরকম একটা সি বাই লামডা। লামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি আলোর বেগ, সেখানে পড়ানো হয়েছিল না? সেখানে ই ইকুয়াল এইচ নিউ যেটাকে বলছি, সেখানে মূলত আমরা বলতেছি এটাই আলো প্যাকেট প্যাকেট আকারে, কণা কণা আকারে আসে। এক প্যাকেট আলোকীয় কণাতে কতটুকু এনার্জি থাকে? ই ইকুয়াল এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে ওই বিকিরণের কম্পাঙ্ক। সেখানে এরকম আরেকটা সম্পর্ক আছে, পি ইকুয়াল এইচ বাই ল্যামডা। পি হচ্ছে ভরবেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ওখান থেকে আমরা জানতে পারি আলোর দুই ধরনের। ওখানে এক ধরনের আমরা বলছি কণা ধর্ম, আবার ওখানে তরঙ্গ ধর্মেরও কথা বলছি। যেহেতু কম্পাঙ্কের কথা বলেছি, সেখানে তরঙ্গ ধর্মের কথা বলেছি। তার মানে আলো দুই ধরনের ধর্ম আমাদের কাছে আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এই হচ্ছে আলোর মোটামুটি কয়েকটা বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কোনো বস্তুতে আলো পড়লে, আপতিত হলে কি কি ঘটনা ঘটতে পারে। সাধারণত আমরা দেখতে পাই কোনো বস্তুতে যদি আলো আপতিত হয়, কি কি ঘটে? কিছু আলো বস্তু থেকে আবার ফিরে আসে, এরকম হয়। যেদিকে যেখানে উৎস থেকে গেছে আবার উৎসের দিকে ফিরে আসে, এটা একটা ঘটনা ঘটতে পারে। আবার কিছু আলো বস্তু দ্বারা শোষিত হয়ে যায়, বস্তু দ্বারা শোষিত হয়ে যায়, সেটা একটা ঘটনা ঘটতে পারে। আবার কিছু আলো বস্তুকে ভেদ করে চলে যায়। তাহলে কয় ধরনের ঘটনা ঘটে কোনো বস্তুতে আলো পড়লে? কই, আমি তিন ধরনের কথা বলছি। দেখো, আমি প্রথম বলছি কোনো বস্তুতে আলো যদি পড়ে, সেটা আবার পূর্বের দিকে, পূর্বের মাধ্যমে চলে আসে, ফিরে আসে। আপতিত হওয়ার পর কিছু আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটা বলেছি একটা। তার মানে এটা আসলে আমরা জানি সবাই, এটা আলোর প্রতিফলন। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও বা দর্পণের সামনে যখন তুমি দাঁড়াও, তোমার থেকে আলো গিয়ে দর্পণে পড়ে, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসে, তখন তোমার প্রতিবিম্ব দেখতে পাও, এটা হচ্ছে প্রতিফলন। আর একটা বলছি, কোনো বস্তুতে যদি আলো পড়ে, সেটা তাকে ভেদ করে চলে যায়। কিভাবে? তুমি দেখো, তুমি যদি কাছের মধ্য দিয়ে বাইরের দিকে তাকাও, বাইরে গাছপালা, বিল্ডিং বা অন্যান্য কিছু সবকিছু দেখা যাবে। তার মানে কি, কাছের অপর পাশে যে বস্তুগুলো আছে, সেগুলো থেকে আলো কাঁচ ভেদ করে তোমার চোখে এসে পড়ছে, বিদায় তুমি ওই বস্তুগুলো দেখতে পাচ্ছ। এটা কিন্তু আবার প্রতিসরণ নয়, কিন্তু এখানে প্রতিসরণ ঘটতে পারে, এটা মাধ্যমের বিভেদ তলের একটা হিসাব আছে, সেটা ছাড়া এটা সাধারণ কিন্তু প্রতিসরণ নয়। এটা হচ্ছে ট্রান্সমিশন, ভেদ করে চলে যাবে। সেজন্য আমরা দেখতে পাই।
কাছ দিয়ে বাইরে দেখা যায়। আরেকটা বলছি, কোনো বস্তুতে আলো পড়লে সেটা কি হয়? শোষিত হয়ে যায়। সেরকম কোনো উদাহরণ তোমাদের কাছে আছে? কারো কাছে কি সেরকম কোনো ধারণা আছে যে শোষণ হয়েছে, এরকম তুমি দেখেছো বা অনুভব করতে পেরেছো কখনো? স্যার সবুজ আলোর মধ্যে লাল আলো শোষণ। হ্যাঁ, ভালো কথা। সেখানে কি হয়? স্যার সবুজ আলোর মধ্যে যদি কোনো ধরনের লাল গোলাপ ফুল থাকে তাহলে গোলাপ ফুলটাকে কালো দেখায়, মানে লাল আলোটা কেন শোষণ হয়ে যায়। লাল আলোটা শোষিত হয়ে যায়, সেটা হয়। আচ্ছা, আরেকটু আমরা বলতে পারি, ধরো একটা রুমে একটা দেওয়াল তুমি সাদা রং করো, একেবারে ভালো একটা হোয়াইট কালার করে দাও, আরেকটাতে কুচকুচে কালো রং করে দাও। এবার দুইটাতে একই পাওয়ারের লাইট জ্বালাও, দেখো তো কোনটাতে আলো বেশি দেখা যায়। এরকম ঘটনা আছে কিনা, দেখছো কিনা কেউ? কোনটাতে বেশি দেখা যাবে? কোনটা সুন্দর লাগবে, সাদাটা নাকি ওই কালোটা? সাদা। যেটা কুচকুচে কালো করলাম সেটা কি হয়েছে? কালো রঙের কি করার ক্ষমতা বেশি? শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, জানো তো সেটা। সাদা আলো শোষণ কম করে, সেজন্য কি করা হয়? মানুষ কি ধরনের ছাতার রং ব্যবহার করে, কালো অথবা রঙের। কাপড়ের রং গরমের দিনে কি ধরনের ব্যবহার করে? গরমে সাধারণত আমরা বর্ণিল কাপড় পরি না, রঙিন কাপড় ব্যবহার করি না, সাদাটা বেশি ব্যবহার করা হয়, কারণ এখানে প্রতিফলন হয় বেশি, আলো শোষণ করে না, সেই ছেড়ে দেয়। আর যদি বর্ণিল হয়, বিশেষ করে কালো বর্ণের হয়তো কথাই নাই, সেটা সবটুকু শোষণ করে, সেজন্য অনেক বেশি গরম লাগে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথা না? আসলে কি এগুলো কখনো তোমরা অনুভব করেছো বা চিন্তা ভাবনা করেছো এগুলো সম্পর্কে? আচ্ছা, তাহলে এই আলোর আমরা মোটামুটি যেগুলো নেচার থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে, ধর্ম বৈশিষ্ট্য, অনেকগুলো তোমাদের জন্য আলোচনা করেছি এগুলো। এবার আমরা আরেকটাতে যাব। আমার জন্য সুবিধা আছে, দেখো আমি একটা শব্দ মুছে দিয়েছি, আমি বাকিটা কি করব, মুছবো, দিব। আমি এখানে লিখলাম আলোর প্রতিফলন। এটা সম্পর্কে একটু আগে বলেছি না? বলেছি না একটু আগে? এটা সম্পর্কে বলেছি। তো আলোর প্রতিফলনটা জানার জন্য আমাদের আর কি জানা দরকার আছে? দেখো, আমরা আলোকীয় মাধ্যম সম্পর্কে আমাদের একটু জানতে হবে না? যে মাধ্যমে আলো সহজে চলাচল করতে পারে, যেটাতে পারে না সেটাতে বাধা পায়, বিপরীত দিকে ফিরে আসে, তার মানে ওটা হচ্ছে আলোকীয় অস্বচ্ছ মাধ্যম। আর যেটার মধ্য দিয়ে আলো যেতে পারে সেটা হচ্ছে আলোকীয় স্বচ্ছ মাধ্যম। এটাই তো। তো আলোকীয় অস্বচ্ছ মাধ্যম, ধরো এটা একটা আমি নিলাম, এটা দিয়ে কি বুঝাবো? বন্ধুরা বলতে পারবে এগুলো দিয়ে কি বুঝাইলাম? এটা দিয়ে বুঝাচ্ছি, তার মানে একটা অস্বচ্ছ মাধ্যমের কথা বুঝাচ্ছি, আলোকীয় অস্বচ্ছ মাধ্যমের কথা বুঝাচ্ছি, যেটাতে আলো কি করতে পারবে না, ভেদ করে যেতে পারবে না, সেটার কথা বলছি। একটা আলোক রশ্মি এটা এভাবে তীর্যকভাবে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর সেটা দেখা যাবে ঠিক এভাবে চলে গেছে। তাহলে বি বিন্দুতে আপতিত হয়েছে বি আলোক রশ্মি, সেটা বিসি বরাবর চলে গেছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি।
তার মানে এদিকে সেটা যাওয়ার কথা ছিল এদিকে, যদি ব্যাট করতে পারতো এদিকে চলে আসতো, কিন্তু এদিকে তো সম্ভব হয় নাই, তার আসা সম্ভব হয়নি, বাধা পেয়ে বিচি পথে চলে গেছে। এটা হচ্ছে মূলত আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন যদি এটাই হয়, একটা আলোকরশ্মি তির্যকভাবে কোন একটা বস্তুর উপর, কোন একটা তলের উপর যদি আপতিত হয়, সেটা প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে চলে যাবে। এটাই তো এই আলোর প্রতিফলন। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এখান থেকে, ছবি থেকে বা আমাদের কথা থেকে কিভাবে বলতে পারি? আলোক রশ্মি কোনো মাধ্যমে আপতিত হয়ে যদি বাধা না পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে, তবে এই আলোকীয় ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আর কেউ বলবে? আলো চলার পথে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের দিকে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এই তো ভালো কথা। আলো কোনো স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। তোমারটা আমারটার মতো না, কাছাকাছি হয়েছে না? কি বলছি? আলো স্বচ্ছ মাধ্যমে চলার সময় কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আপনারা কি লিখতে পারবেন? Yes, sir. আমাকে লিখে দিতে হবে নাকি নিজেরা লিখতে পারবে? লিখে ফেলো, তাহলে আমি আরেকটু বেশি বলতে পারবো। কি বলছি? আলো স্বচ্ছ মাধ্যমে চলার সময় কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবার এই বিন্দুগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে ইএফ, এটা আমাকে একটু বলবে কেউ? ইএফটা কি? বিভেদ তল। আমরা এই সংজ্ঞাটাতে আমরা বলতে পারবো বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ, এটা বলতে পারি না? প্রতিফলক তল বলতে পারি না সংজ্ঞা থেকে? প্রতিফলক তল এটা বলতে পারি না? দেখো তো, আমরা এটা বলছি না আলো স্বচ্ছ মাধ্যমে চলার সময় কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে, তাহলে এটা প্রতিফলক তল বলতে পারি না? পারি। তারপর এবি কি? আপতিত রশ্মি। ভালো কথা। বিটা কি? শুধু বি? আপাতন বিন্দু। আপতন বিন্দু। আপতন বিন্দু। বিন্দু। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এখন, তাহলে আপতন বিন্দু কি সেটা কিভাবে বলবো? আপতন বিন্দু কি সেটা কিভাবে বলবো? আপতিত রশ্মি বিভবতলের যে বিন্দুতে আপতিত হয় সে বিন্দুকে আপতন বিন্দু বলে। তো আমরা এটা বলতে পারি না যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয় অথবা যে বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয় তাকে আপতন বিন্দু বলতে পারি না? আরো একটু সহজ করে বলতে পারি না? জি স্যার। কি বলতে পারি? প্রতিফলক তলের যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়, প্রতিফলক তলের যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়, অথবা প্রতিফলক তলের যে বিন্দু থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয় তাকে আপতন বিন্দু বলে। সেটা লিখতে পারবে? ইয়েস স্যার। জি লিখো। আরেকটা আছে কি আমাদের কাছে? বিসি। এটা কি? এটা যেহেতু ফিরে গেছে, তাহলে এটা লিখতে পারি প্রতিফলিত রশ্মি বলতে পারি না? আচ্ছা, আর কি করতে পারি? এই বিন্দুতে, আপতন বিন্দুতে যদি আমি একটা লম্ব টানি, ধরো বিএন একটা লম্ব টানলাম, তাহলে বিএন কে কি বলবো? বিএন
সেটাকে বলবো অবিলম্ব। তো এটাও আমরা সংজ্ঞাটা বলতে পারি, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অবিলম্ব বলে, সেটা বলতে পারি না। আচ্ছা, এবার এখানে এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এটাকে কি বলা হয়? আপতন কোণ। এ বি এন কোণ, এটা হচ্ছে কি? আপতন কোণ। তাহলে আপতন কোণ কি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে কি কোণ বলবো? প্রতিফলন। সিবিএন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। আচ্ছা, আমরা এখানে কয়টা দেখে নিলাম? আমরা অনেকগুলো ধারণা পেয়ে গেছি। একটা হচ্ছে প্রতিফলক তলের ধারণা পেয়েছি, আপতিত রশ্মির ধারণা পেয়েছি, আপতন বিন্দু ধারণা পেয়েছি, প্রতিফলিত রশ্মি সেটা ধারণা পেয়েছি, অবিলম্বের ধারণা পেয়েছি, আপতন কোণ, প্রতিফলন কোণের ধারণা পেয়েছি। এই হচ্ছে। এখন এই আলোর প্রতিফলনের আমাদের প্রতিটি ঘটনা তো এমনি এমনি ঘটবে না, আমাদের কিছু নিয়ম মেনে চলে। প্রতিটি ঘটনা কিছু না কিছু নিয়ম মেনে চলে। এই আলোর প্রতিফলনের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি আমাকে কি কোনো একজন বন্ধু বলবে যদি জেনে থাকো? স্যার, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সবসময় একই সমতলে অবস্থান করে, আর প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। তাহলে সে দুইটাই বলে দিয়েছে। এক নাম্বার বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব বা লম্ব একই সমতলে একটি বিন্দুতে অবস্থান করে। এটা আলোর প্রতিফলনের একটা নিয়ম। আরেকটা বলছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো আমাকে কি এটা লিখে দিতে হবে বন্ধুরা? প্রথমটা এটা বেশি একটু, ওটাকে লিখে দিতে হবে না স্যার। লিখে দিতে হবে না? না, তারপরে একটু লিখলাম আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তারপর কি আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব একই সমতলে অবস্থান করে, এটুক লিখলেও হয়, অবস্থান করে। ভালো। দ্বিতীয়টা বলছি আপতন কোণ সমান, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটাই তো, এই দুটো হচ্ছে আলোর প্রতিফলনের নিয়ম। বুঝছেন? আচ্ছা, এইটুক তো বুঝছো না? তাহলে এটা মুছে দিতে পারি, সবগুলো মুছতে পারি না। কচু হবে না। আচ্ছা, এবার আমরা বলছি কি আলোর প্রতিফলনে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। যদি আপতন কোণ সমান প্রতিফলন কোণ সমান না হয় তাহলে কি হবে? তাহলে কি আলোর প্রতিফলন হবে না? হবে। কেন? নিয়ম তো মেনে চলে নাই, সেটাই বলবো নাকি? নিয়ম মেনে চলেনি সেটা বলবো, এটাই তো। সেরকম একটা দেখি, দেখো এটা একটা প্রতিফলক তল নিলাম,
এখানে দেখো কি হয়, এটা। আর এখানে দেখো আমি প্রতিফলক তলটা এভাবে নিলাম, আচ্ছা এই দুইটা ছবির মধ্যে কি মিল আছে কি অমিল আছে? এটা হচ্ছে ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই দুটোর মধ্যে কি মিল আছে কি অমিল আছে? স্যার দুইটাতে কে আলোর বলতে পারে? প্রতিফলন ঘটছে, ঘটছে ভালো, আর কি? কিন্তু এদের মানে প্রতিফলন পৃষ্ঠে একটা হচ্ছে এক্ষেত্রে সমতল আর একটা হচ্ছে বক্রতল। আচ্ছা আর কি? এটা তো আমাকে লামিয়া বলছে নিশ্চয় এক্ষেত্রে কথাগুলো। আপতন কোণ আর প্রতিফলন কোণ আর সমান হচ্ছে না। আমি দেখো এখানে কোনো আপতন কোণ প্রতিফলন কোণ আঁকি নেই, তার মানে এখনো আমি অবিলম্ব আঁকিনি। দেখো আমি কি ঠিক বলেছি? আমি এখানে আপতন কোণ কিংবা প্রতিফলন কোণ দেখানোর কোনো সুযোগ রাখিনি, কেন আমি আপতন বিন্দুগুলোতে কোনো ধরনের অবিলম্ব আঁকিনি। তারপর বলো কেউ একজন। স্যার আলোর বিচ্ছুরণ করতেছে সেকেন্ডটাতে। তারপর মসৃণ তল আর একটা অমসৃণ তল। আচ্ছা আমি বলছি কি মিল আছে দুটাতে, কি মিল আছে দুটাতে, কি অমিল আছে? স্যার দুইটাতেই সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়েছে, আর অমিলটা হচ্ছে একটাতে সমান্তরালে আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে কিন্তু অপরটাতে হয় নাই। ভেরি গুড। এখানে দেখো আমি যদি দেখাই, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হয়, এটা যদি ই, এটা যদি এফ হয়, তাহলে এইখানে দেখো তোমার এ বি সমান্তরাল সিডি সাথে বিই সমান্তরাল ডিএফ। এখানে যদি তোমার কি দি এম এন, এটাতে দিলাম ধরো জি, এটাতে দিলাম কি দিতে পারি পি, এটা দিলাম কিউ, এটা দিলাম আর। তাহলে এখানে দেখো এখানে এম এন সমান্তরাল পি কিউ, কিন্তু এন জি নট সমান্তরাল কিউ আর। দেখো তো এটা কিনা, এটা কিনা দেখো তো। মিল ছিল একটা, মিল ছিল একটা, দুটাতেই আপতিত রশ্মি কি হয়েছে সমান্তরালে আপতিত হয়েছে আপতিত রশ্মিগুলো, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো প্রথমটাতে সমান্তরাল পরস্পর সমান্তরাল থাকলেও দ্বিতীয়টাতে সমান্তরাল নাই। অমিল এইটা। আরেকটা অমিল হচ্ছে এটার প্রতিফলক তলটা মসৃণ দেখিয়েছি, একদম সমতল দেখিয়েছি, এটা অনেকটা অমসৃণ একটু অ্যাব্রো থ্যাব্রো দেখিয়েছি। তোমরা কখনো এরকম আয়নাতে ছবিতে তোমাদের চেহারা দেখেছো যে যে আয়নাটা ফেটে গেছে, একটু কাটা কাটা হয়ে গেছে, খাস কেটে গেছে, পুরান হয়ে গেছে, তখন কেমন দেখেছো? কেউ কি দেখেছো? স্যার কারো অভিজ্ঞতা আছে? হ্যাঁ অদ্ভুত হয়েছে অদ্ভুত না, স্যার, এখানে অদ্ভুত দেখায়। অদ্ভুত দেখায় না, আর একটু কিছু দেখাইছে, অর্থাৎ তোমার ছবিটা দুই জায়গায় দেখা যায়, একে আনাতে দুই জায়গায় তুমি কি দেখতেছো, হ্যাঁ তোমার স্যার। মাথা দেখতেছো। এটাই সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটা না, কারণ দুই দিক থেকে প্রতিফলিত রশ্মিগুলো আসতে থাকে। বুঝাইতে পারছি? এইরকম ঘটনাটা সেখানে ঘটতে থাকে। আর কি অমিল আছে সেটা দেখবো। এখানে যদি আমি অবিলম্ব অঙ্কন করি, এই বিন্দুতে যদি অবিলম্ব অঙ্কন করি, দেখো এখানে আপতন কোণ প্রতিফলন কোণের, ও আমি বাঁকা করে ফেলছি, এখানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হওয়ার কথা হবে, বাট এইখানে দেখো আমি যদি এখানে একটাতে অঙ্কন করি, দেখো এই আপতন কোণ প্রতিফলন কোণ কিন্তু সমান নয়, এটা অনেক বড়, এটা ছোট। তার মানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপতন কোণ সমান
প্রতিফলন কোণ, এখানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে না। তাহলে দেখা যাচ্ছে আলোর প্রতিফলন কয় ধরনের আছে? দুই ধরনের আছে। এইটাকে আমরা বলি নিয়মিত আলোর প্রতিফলন। নিয়মিত আলোর নিয়মিত প্রতিফলন লিখি, সেটাই সুবিধা। আলোর নিয়মিত প্রতিফলন, আর এটা হচ্ছে আলোর অনিয়মিত প্রতিফলন। আলোর অনিয়মিত প্রতিফলন, বুঝছেন? তাহলে নিয়মিত আর অনিয়মিত প্রতিফলন কি সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। এখান থেকে সংজ্ঞা বলতে পারবো না। বলতে পারবে কেউ? এখান থেকে সংজ্ঞা কেউ বলতে পারবে? আমার সাথে কথা বলবে। কোনো অসুস্থ মাধ্যমে আপতিত একগুচ্ছ সমান্তরালে আপতিত আলোকরশ্মি যদি সমান্তরালে প্রতিফলিত হয় তবে তো আমরা এটা বলতে পারি না নিয়মিত প্রতিফলন বলে? আলোর যে প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় এবং আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন। আর আলোর যে প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় না এবং আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয় না তাকে অনিয়মিত প্রতিফলন বলতে পারি না। দেখো তো, একদম সহজ করে বলতে পারি না কথাগুলো? আমার কথাগুলো বুঝছো? এখান থেকে আমরা বলে দিতে পারি না আলোর যে প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় এবং আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয় তাকে আলোর নিয়মিত প্রতিফলন। আর আলোর যে প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় না এবং আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয় না তাকে আলোর অনিয়মিত প্রতিফলন বলে। সেটা বলতে পারি না? আচ্ছা, যদি সেটা বলতে পারি তো আমি আরেকটু কি করতে, এগুলো তো লেখা হয়েছে না? জি স্যার। আপনারা কি এতটুকু পড়তে পারবেন? জি স্যার। যদি এতটুকু পড়তে পারেন আপনাদের একটা কাজ দিব। সেই কাজটা হচ্ছে আগামী দিনের জন্য একটাই হচ্ছে কাজ, সেটা হচ্ছে আলোর নিয়মিত ও আলোর অনিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য লিখো। এটা আমাদের দরকার। এটা লিখতে পারবে সবাই? তোমাদের এইগুলো কিন্তু লিখে জমা রাখতে হবে। আমাদের যেদিন স্কুল খুলবে কিন্তু আমরা এগুলো আবার জমা নিব তোমাদের কাছ থেকে। তোমরা তোমাদের নাম, রোল নাম্বার এগুলো সব শো করবে নির্দিষ্ট নিয়মে। ও সাথে তোমরা এগুলো যে তারিখে যেটা দিচ্ছি আমরা সেগুলো কি করবে তোমাদের খাতায় লিখে আমাদেরকে আবার জমা দিতে হবে। তো কাজ বেশি দিন নাই, আমি শুধু একটা কাজ দিয়েছি। পরবর্তী ক্লাসে আবার বাকি অংশটা ধরে সেখান থেকে শুরু করব। ঠিক আছে? তো আজকে এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? এখানে আর আমাকে কিছু বলতে হবে বা বুঝো নাই সেরকম প্রশ্ন আছে? না থাকলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো। খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।